সারা পৃথিবী আমাদেরকে গিনিপিগ বানায় রাখছে। বললাম না, সারা পৃথিবী কারা চালায়? সারা পৃথিবী চালায় হচ্ছে অল্প কিছু মানুষ। আমেরিকা কি ট্রাম্প চালায়? হ্যাঁ, বাংলাদেশ কি শেখ হাসিনা চালাইছে? বাংলাদেশ শেখ হাসিনা চালায় না। যারা বাংলাদেশ চালাইছে তারা এখনো বাংলাদেশ চালাচ্ছে। আমেরিকা ট্রাম্প চালায় না, ওবামাও চালায় না, জর্জ বুশও চালায় না। অন্য কেউ বা কারা চালায়, বুঝা গেল? কোন একটা মহল চালায়। ট্রাম্প তাদের পলিসি মানতে বাধ্য। এই জন্য দেখবা আমেরিকায় এক গভর্নমেন্ট গিয়ে আরেক গভর্নমেন্ট আসে, কিন্তু তাদের পলিসি একই রকম থাকে। এটা কখন খেয়াল করছো তোমরা? কারণ হচ্ছে এই পলিসি ওরা ওরা বানায় না, ওরা এটা মানতে বাধ্য। যে প্রেসিডেন্ট মানবে না তাকে কি করবে? নাম বলো একজনের। হ্যাঁ, কেনেডি। কেনেডি, জন এফ কেনেডি। জন এফ কেনেডির সাথে এই জায়নিস্ট লবির খুব প্রবলেম চলতেছিল। জন এফ কেনেডি আমেরিকা ইসরায়েলকে প্রতি বছর যে টাকাটা দেয় এই টাকা উইথড্র করার পক্ষে ছিলেন। হ্যাঁ, আব্রাহাম লিঙ্কনকে দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এইগুলা আসলে দুনিয়া আসলে অল্প কিছু মানুষ চালায়। হ্যাঁ, এবং এই মানুষগুলা কি চায় তাহলে? আসলে এই মানুষগুলা চায় প্রফিট, প্রচুর পরিমাণে প্রফিট। তারা এক নম্বর হচ্ছে তারা বিজনেস করার সুযোগ চায়। দুই নম্বর হচ্ছে তারা বেশি বেশি প্রোডাকশন করতে চায় অল্প টাকায়। তিন নম্বর হচ্ছে তারা এই এই মানে কি বলে এটাকে, যেটা তারা প্রোডাকশন করলো এই প্রোডাকশনটা তারা বেচতে চায় হাই প্রাইসে, এবং তারা প্রচুর পরিমাণে মুনাফা করতে চায়, লাভ করতে চায়। এই যে তোমার একটা সময় তোমরা তো তোমরা হচ্ছে 2000 সালে পরে জন্ম তোমাদের, না আগে? পরে জন্ম তোমাদের, আচ্ছা। একটা সময় এই সমকামিতা টমকামিতা এই ট্রান্সজেন্ডার এগুলার নিয়ে কোনো আলাপই ছিল না। হ্যাঁ, এই আলাপগুলো চালু হলো কেন? বিকজ দে ওয়ান্ট টু ক্রিয়েট নিউ মার্কেট। বুঝছো? যত বেশি সংখ্যক মানুষের মধ্যে, মনে করো এই যে এটাকে কি বলে, এটাকে বলা হচ্ছে ধরো আমি নারী না আমি পুরুষ, এই যে আমার মধ্যে একটা কনফিউশন। আমি মনে হয় পুরুষের দেহে আটকে পড়া নারী। হ্যাঁ, এই যে একটা এটা কি বলে জানো মেডিকেল আমাদের ভাষায়? এটাকে বলে জেন্ডার ডিসফোরিয়া। জেন্ডার ডিসফোরিয়া বলে এটাকে। যত বেশি সংখ্যক মানুষের মধ্যে আমি জেন্ডার ডিসফোরিয়া তৈরি করতে পারবো, তত বেশি আমার হরমোন বিক্রি হবে, তত বেশি আমার ডিপ্রেশনের ওষুধ বিক্রি হবে, তত বেশি আমার অপারেশনের চার্জ, অপারেশনের জন্য যা যা লাগে অপারেশন বেশি হবে, তত বেশি আমার আর কি হবে, সমাজে অস্থিরতা তৈরি হবে। হ্যাঁ, এবং এটা রিসার্চ আছে, প্রচুর রিসার্চ হচ্ছে যে মানসিকভাবে অস্থির ব্যক্তি প্রোডাক্ট বেশি কিনে। আমার কথা বুঝতে পারছো? মানসিকভাবে অস্থির, এংজাইটি এন্ড ডিপ্রেশন, এটা তো একটা অসুখ। সাইকিয়াট্রি, তোমাদের সাইকিয়াট্রি ওয়ার্ড করছো না অনেকে? এংজাইটি এন্ড ডিপ্রেশন এটা একটা অসুখ। এটা রিসার্চ আসছে যে অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন কম্পালসিভ এন্ড ইম্পালসিভ বাইং করে। কম্পালসিভ বাইং মানে বুঝছো তো? কম্পালসিভ মানে কি? কিনতে বাধ্য, মানে তার দরকার না হলেও সে কিনতেছে। আর ইম্পালসিভ বাইং মানে হচ্ছে পছন্দ হলেই কিনতেছে। একটা হচ্ছে তার পছন্দ হয় না, দরকারও হয় না, কিন্তু সে কিনতেছে। আর একটা হচ্ছে পছন্দ হওয়া মাত্রই কিনে ফেলতেছে। কম্পালসিভ এন্ড ইম্পালসিভ বাইং, অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন। তার মানে এখন বলো, এই যে সারা ওয়ার্ল্ডের যারা মাল্টিন্যাশনাল যারা কোম্পানি, মানুষগুলো যদি সব অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন রোগী হয়ে যায়, লাভ কার? ওদের লাভ। ওদের লাভ। তুমি অনলাইনে বেশি সময় থাকবা, তুমি পর্নোগ্রাফি বেশি দেখবা, তুমি আহ, মানে বেশি বেশি মুভি দেখবা, নেটফ্লিক্সে তুমি সাবস্ক্রাইব করবা, ইউটিউব সাবস্ক্রিপশন নিবা, তারপর হচ্ছে তুমি আরো কি বলে এটাকে, বিভিন্ন পর্ন ওয়েবসাইটে তুমি সাবস্ক্রিপশন নিবা, তখন তুমি আরো বেশি কি চাচ্ছ? তোমার তখন এগুলোতে হচ্ছে না, আরো বেশি তোমার লাগবে। হ্যাঁ, তুমি তখন এমনকি তুমি ডিপ ওয়েবে তুমি আরো অ্যাগ্রেসিভ জিনিস খুঁজতে থাকবা। মানে মোট কথা তুমি ওই ডিপ্রেশন এনজাইটি ওঠার জন্য তুমি আরো এমন হাই ডোপামিন লাগে এরকম জিনিস তুমি আরো ইউজ করতে থাকবা, এবং একটা পর্যায়ে তোমার আরো তুমি ডিপ্রেশনে চলে যাবা। সারা দুনিয়া মিলে আমাদেরকে গিনিপিগ বানায় রাখছে, সারা দুনিয়া মিলে। এবং তারা আমাদেরকে মানে ডোপামিনের সাগরের মধ্যে ডুবায় রাখছে। আমাদের কি হলো এটা তাদের দেখার বিষয় না। তারা সব জায়গায় তাদের এই মানুষের যে স্বাভাবিক যে ব্রেনের প্রক্রিয়াটা ডোপামিন পাথওয়ে, এটাকে সে ইউজ করে করে তার ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এইটার জন্য দেখবা যে ভালো জিনিস ভালো লাগে না, যত খারাপ জিনিস ভালো লাগে। যত খারাপ জিনিস, কারণ খারাপ জিনিসের মধ্যে হাই বার্স্ট অফ ডোপামিন আছে। এবং এটা নিয়ে পশ্চিমা বিশ্বে অনেক রাইটার অনেক লেখালেখি করতেছে, অনেক কিছু এটা নিয়ে। এবং এটা নিয়ে ভয়াবহ কিছু, যেমন ধরো হার্ভার্ড ইউনিভার্সিটির একজন সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট না, জোনাথন হাইটস নামে ভদ্রলোক আছে। উনি রিসার্চ করে বের করছেন
যে 2008 সালের পর 10 সালের পর থেকে 2010 সালের পর থেকে উন্নত বিশ্বে টিনেজ বাচ্চা কাচ্চা যেগুলা, এদের মধ্যে সুইসাইডাল আইডিয়েশন, এদের মধ্যে অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন উন্নত বিশ্বের বাচ্চাদের মধ্যে বেড়ে গেছে। এখন উনি অবাক, কি ব্যাপার, উন্নত বিশ্বের বাচ্চাদের মধ্যে এগুলো বেড়ে গেল, কাহিনী কি? এদের তো, আমাদের তো কিছুই নাই, ওদের তো সব আছে, তারপর ওদের মধ্যে এত অ্যাংজাইটি ডিপ্রেশন কেন? হ্যাঁ, তখন উনি দেখলেন যে এই যে 2010 সালে সোশ্যাল মিডিয়া রাইজের সাথে সাথে এই জিনিসগুলো বেড়ে গেছে। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে ওই যে ওইটা, যে তার এত বেশি ডোপামিন খরচ হয়ে গেছে যে স্বাভাবিক জীবনে সে আর কোনো মজা খুঁজে পাচ্ছে না। এই কারণে কোরআনে একটা আল্লাহ তাআলা একটা কথা বলছেন, যারা আমার আয়াত থেকে, আমার আদেশ থেকে, আমার আয়াত থেকে মুখ ফিরায় নিবে, তাদের জীবন হবে উলাইকা কাল আনআম, তাদের জীবন হবে চতুষ্পদ প্রাণীর মতো, বালহুম আদল, এর চাইতেও খারাপ, আল্লাহ তাআলা বলছেন। সুতরাং আমরা এখন ওই জীবনটা যাপন করতেছি। এবং মজার ব্যাপার হচ্ছে, তোমরা বললাম যদি তোমরা পাঠচক্র করো, প্রোপাগান্ডা নামে একটা বই আছে, এই বইটা তোমরা পড়ো। এইখানে হিটলারের যে প্রোপাগান্ডা মন্ত্রী ছিল, নাম নাম বলতে পারো কে? গোয়েবলস, জোসেফ গোয়েবলস। হ্যাঁ, ওনাকে বলা হয় ফাদার অফ প্রোপাগান্ডা, হিটলারের প্রচার মন্ত্রী। ওর একটা কথা আছে, ওর কথাটা হচ্ছে দুইটা দুইটা কথা আছে। একটা কথা হলো, একটা মিথ্যা কথাকে বারবার বলতে বলতে ওটা সত্য হয়ে যায়, এটা কিন্তু ওর কথা। একটা মিথ্যা কথা বারবার বলতে বলতে, হ্যাঁ। আর দুই নম্বর হচ্ছে যে প্রোপাগান্ডা সাকসেসফুল কখন বুঝবো? যখন পাবলিক মনে করবে সে যা করতেছে নিজের ইচ্ছাতেই করতেছে। পাবলিক মনে করবে আমি যে করতেছি, আমি যে আমার প্রফেশন চুজ করলাম, এটা আমি নিজের ইচ্ছাই করছি। আমি যে ফ্যাশন চয়েস করতেছি, এটা আমার নিজের ইচ্ছাই করতেছি। কিন্তু আসলে কিন্তু সে নিজের ইচ্ছায় করতেছে না, আসলে তাকে কেউ করাচ্ছে। তার ব্রেনটাকে এমন ভাবে ওয়াশ করা হয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, নাটক সিনেমার মধ্য দিয়ে, যা তাকে ওই জিনিসটা চয়েস করতে বাধ্য করতেছে, যা তাকে ট্রান্সজেন্ডার হইতে বাধ্য করতেছে, যা তাকে সমকামিতা চয়েস করতে বাধ্য করতেছে, যা তাকে পশ্চিমা কালচার, পশ্চিমা প্রোডাক্ট কিনতে বাধ্য করতেছে, আইফোন 17 জন্য বাধ্য করতেছে। এটার জন্য সে যা ইচ্ছা তাই করতেছে, যা দরকার তাই করতেছে। বুঝছো? এইভাবে করে তারা আমাদের লাইফস্টাইলকে কন্ট্রোল করে, আমাদের ফ্যাশনকে কন্ট্রোল করে, যাতে করে আমি তার উদাহরণ দিই তোমাদেরকে একটা। এটা হচ্ছে 1813 বা 15 সালের কথা। ব্রিটিশরা প্রথম দুইটা জায়গা দখল করে, একটা হচ্ছে বাংলা বাংলা বেঙ্গল, আর একটা হচ্ছে মাদ্রাজ। এই দুটো জায়গা ব্রিটিশরা প্রথম দখল করে। তো বাংলায় যখন গভর্নর লর্ড ক্লাইভ যখন ছিল, তখন ব্রিটিশ আরেকজন কর্নেল ছিল, কর্নেল মনরো। উনি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বার্ষিক মিটিং এ উনি বলতেছেন যে আপনারা যতই ভর্তুকি দেন, আমাদের প্রোডাক্ট ইন্ডিয়ানরা কিনবে না, আমাদের প্রোডাক্ট ইন্ডিয়ানরা কিনবে না। তারপর বলতেছে যে কেন কিনবে না, আমরা এত ভর্তুকি দিচ্ছি, এত এত তারপরে কেন কিনবে না ওরা? কিনবে না কারণ হচ্ছে আপনারা যে ধরনের প্রোডাক্ট বানান, ভারতীয়দের রুচি এরকম না। আপনারা বানাচ্ছেন ডাইনিং টেবিল, অধিকাংশ ভারতীয়, উচ্চ উচ্চ বর্ণের ভারতীয়, তারা খায় হচ্ছে নিচে বসে। বলছে একজন হিন্দু পণ্ডিত, সে খায় নিচে বসে, আপনার ডাইনিং টেবিল তো দরকার নেই, ও কেন কিনবে আপনার ডাইনিং টেবিল? আপনি বানাচ্ছেন শার্ট, ওরা ওটা পরে না, ওরা লম্বা ইয়ে পরে, সুতরাং আপনার শার্ট তো ওরা কিনবে না। তাহলে এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের রুচিকে চেঞ্জ করতে হবে। কিভাবে? 1835 সালে নতুন শিক্ষা ব্যবস্থা তৈরি হলো। এই নতুন শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে ব্রিটিশদের যে রুচি, ব্রিটিশদের যে চিন্তা ভাবনা, এগুলো সব আমাদের শিখায় শিখায় আমাদেরকে রুচিকে পরিবর্তন করে দেওয়া হয়। বুঝতে পারছো? এবং তারপরে একজন ইয়ে দেখাচ্ছেন যে 1835 সালে ঠিক 70 বছর পর 1905 সালে বলতেছে 20 লক্ষ ইউরোপিয়ানাইজড ইন্ডিয়ানের জন্য কত কোটি টাকার প্রোডাক্ট আমদানি করা হয়েছে, এটা উনি দেখালেন। হ্যাঁ, তার মানে আমরা আসলে অ্যাকচুয়ালি আমরা মুসলমান, যদিও আমরা দাবি করি, অ্যাকচুয়ালি কিন্তু আমরা মুসলমান বলতে যেটা বোঝাই ওইখানে আমরা নাই। আমরা ইউরোপিয়ানাইজড মুসলমান। হ্যাঁ, আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের চিন্তা চেতনা ইউরোপীয়দের মতো। এবং এইটা 1835 সালে ওনারা যেই আজকে যে শিক্ষা ব্যবস্থা আমরা পড়াশোনা করি, এটা ওই 1835 সালের শিক্ষা ব্যবস্থা। এবং ওই সময় ওনারা বলছিলেন যে এটার মাধ্যমে আমরা কি তৈরি করতে চাই? এটার মাধ্যমে আমরা তৈরি করতে চাই এমন এক শ্রেণীর মানুষ যারা গায়ের চামড়ায় তারা ভারতীয়, কিন্তু তাদের মন মগজ সবকিছু হবে ব্রিটিশ। তার মানে শিক্ষা ব্যবস্থার লক্ষ্যই ছিল
ইউরোপিয়ানাইজড মুসলমান তৈরি করা, এবং তারা করছে ৩-৪ প্রজন্ম, আমরা আমাদের বাপ আর আমাদের দাদা এই প্রজন্ম এইরকম হয়ে গেছে, ৪ প্রজন্ম। বুঝতে পারছো? এই কারণে ইসলামের কোনো কথা আমাদের ভালো লাগে না।